আসসালামু আলাইকুম। আমার অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো এবং নিরাপদে রয়েছে। সবাই বাসায় অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে ভালোভাবে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিনা আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো সংস্কৃতি ভূগোল, কোর্স কোড GETS 2005। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতা। মিশরীয় সভ্যতার এটি আমার চতুর্থ এবং শেষ ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে পড়ব। আজ আমরা পড়ব মিশরীয় বা নীল সভ্যতা কি, মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের শেষ অংশ। গত ক্লাসে আমি মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের কিয়দংশ আলোচনা করেছি। এখন আজকে বাকি অংশটুকু আলোচনা করব। শেষ অংশের মধ্যে রয়েছে স্থাপত্য, ভাস্কর্য, শিল্পকর্ম, আইনি ব্যবস্থা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষিবিজ্ঞান, ধাতুবিদ্যা, গণিতশাস্ত্র, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, জাদুবিদ্যা এবং সর্বশেষে আলোচনা করব মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতার উদ্ভাবন ও অর্জন। তাহলে ক্লাস শুরু করা যাক। শুরুতে দেখে নিই মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতা কি। যদিও এটি আমি গত ক্লাসগুলোতে আলোচনা করেছি, তারপর তোমাদের স্মরণ রাখার জন্য আবার আলোচনা করে দিচ্ছি। মিশরীয় সভ্যতা বা নীল সভ্যতা কি? মিশরীয় সভ্যতা একটি কালজয়ী সভ্যতা। এই সভ্যতা জন্মের সূচনাকাল হতে আজ অবধি মরুর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোনোদিনও মাটির নিচে চাপা পড়েনি। মিশর সভ্যতার ধ্বংসবিশেষ পৃথিবীর উপরে অম্লান হয়ে আছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রমাণ পাওয়া যায় যে খ্রিস্টপূর্ব 3100 বৎসর পূর্বে জাগ্রস পর্বতমালার পাদদেশে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর অববাহিকা দোয়াব অঞ্চলে মানব ইতিহাসে প্রথম সভ্যতার উন্মেষ ঘটে। এই সভ্যতা ঠিক 100 বৎসর পরে এই অঞ্চলে প্রায় 1000 মাইল পশ্চিমে মিশরের নীল নদের তীরে মানব ইতিহাসের অপর আরেকটি সভ্যতার সূচনা হয়। ইতিহাসে এই সভ্যতা নীল উপত্যকা সভ্যতা, দ্য নীল ভ্যালি সিভিলাইজেশন নামেও পরিচিত। নীল নদী উপত্যকা সভ্যতাকে মিশর সভ্যতাও নামে অভিহিত করা হয়। মিশর সভ্যতা পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম সভ্যতা। মিশরীয় বা নীল সভ্যতার একটি চিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখন আমি আলোচনা করব মিশরীয় সভ্যতার সাংস্কৃতিক প্রেক্ষাপটের বাকি অংশটুকু বা শেষ অংশটুকু। শুরুতে রয়েছে স্থাপত্য। স্থাপত্য নির্মাণ শৈলীতে প্রাথমিক পর্যায়ে মিশরের সম্রাটদের প্রবণতা ছিল প্রকাণ্ডতা ও বিশালতার দিকে। মিশরীয় সম্রাটগণ সমাধিস্থল, রাজপ্রাসাদ ও মন্দিরগুলো সুবিশাল পরিসরে নির্মাণ করতে আগ্রহী ছিল। এমনকি মূর্তিগুলো ছিল সুউচ্চ ও প্রকাণ্ড। প্রাসাদের থামগুলো ছিল চওড়া ও কারুকার্য খচিত। মন্দিরগুলো প্রবেশপথে ছিল সিংহদ্বার। প্রবেশপথগুলো ছিল চওড়া ও লম্বা। পরবর্তী পর্যায়ে বিশেষ করে মিশর সভ্যতার শেষার্ধে এসে মিশরীয় সম্রাটগণ স্থাপত্য নির্মাণে প্রকাণ্ডতা থেকে পিছিয়ে আসে এবং শেষ দিকে স্থাপনাগুলো স্বাভাবিক আকারে নির্মাণ করে। মিশরীয় সভ্যতার স্থাপত্যগুলো ছিল
মিশরীয়দের অবদান। স্থাপত্য শিল্পে মিশরীয় স্থপতিদের অবদান আকাশ ছোঁয়া। স্থাপত্য শিল্পে মিশরীয়রা অসাধারণ অগ্রগতি সাধন করেছিল। মিশরীয় স্থাপত্য ইতিহাসের পাতায় ভাস্কর এবং অমলিন, আজও রহস্যময় জিজ্ঞাসা হয়ে আছে। মিশরীয় স্থাপত্য শিল্পের ছোঁয়ায় গড়ে উঠে প্রবাদনগর রোম। মিশরীয় স্থাপত্য ক্ষেত্রগুলো ছিল রাজপ্রাসাদ, মন্দির, স্মৃতিস্তম্ভ ও সমাধিস্থল। ফেরাউন সম্রাটদের শবদাহ সংরক্ষণের জন্য মিশরীয় স্থপতিগণ ইতিহাসের অপার রহস্য পিরামিড নির্মাণ করে। পিরামিডের স্থাপত্যশৈলী এতই দৃষ্টিনন্দন, নিখুঁত এবং বিজ্ঞানসম্মত ও অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত হচ্ছে বিজ্ঞানের এই আকৃতিকে একটি মডেল হিসাবে গণ্য করা হয়। পিরামিডের নাম অনুসারে এই আকৃতিকে পিরামিডাল আকৃতি বলা হয়ে থাকে। পিরামিড শব্দটির আবিধানিক অর্থ অজানা, তবে বৈজ্ঞানিক সংজ্ঞা হলো পিরামিড এমন একটি ফিগার যার আনুভূমিক দৈর্ঘ্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় এবং শীর্ষভাগ একটি বিন্দুতে পরিণত হয়। মিশরীয় স্থাপত্য শিল্পের অনন্য বৈশিষ্ট্য ছিল স্থাপত্য শিল্প নির্মাণে পাথরের ব্যবহার। স্থাপত্য নির্মাণে মিশরীয়গণ নানা ধরনের ও রঙের পাথর ব্যবহার করত। তারা সাদা রঙের শ্বেত পাথর, গোলাপি রঙের আলবাস্টার, লাল ও ধূসর গ্রানাইট, কালো ও সবুজ রঙের ডোরাইট পাথর কেটে মন্দির, প্রাসাদ এবং সমাধিঘাতে অপরূপ স্থাপত্য ফুটিয়ে তুলত। রাজপ্রাসাদের থামগুলোর গায়ে পাথর বসানো কারুকার্য ছিল চিত্তাকর্ষক। মিশরীয় স্থপতিদের পাথরের কারুকার্য দ্বারা বিভিন্ন স্থাপত্য গড়ে তুলেছে। এই কারুকার্য আজও বিশ্ববাসীকে বিমুগ্ধ করে। মিশরীয় স্থাপত্যের অতুলনীয় নিদর্শন পাওয়া যায় ফেরাউনের শিরস্ত্রাণ বা মাথার মুকুট। এই মুকুট ছিল স্বর্ণ তৈরি। এর মুকুট ইতিহাসের অন্য কোনো মাথার মুকুটের দৃষ্টিনন্দন হয় না। ভাস্কর্য। মিশর সভ্যতার সর্বশেষ সৌন্দর্য হল স্ফিংস ভাস্কর্য। মিশরীয় স্থপতিগণ মরুভূমির বুকে পাহাড়ের মাথায় বিশাল চত্বর জুড়ে পাথরে বেদি নির্মাণ করে মিশরীয় সম্রাটগণের তত্ত্বাবধানে ব্যয়বহুল এই ভাস্কর্যগুলো নির্মাণ করে। স্ফিংস নির্মাণের ধারণাটি ছিল এরূপ যে নবলোক থেকে স্বর্গদূতেরা স্ফিংসের মাথায় অবতরণ করে এবং পাহাড়ের মাথায় উচ্চ স্থানে নির্মিত মন্দিরে বিশ্রাম গ্রহণ করে। তারপর কাজ সেরে পুনরায় স্ফিংসের মাথায় পা রেখে উড়াল দেয়। মিশরের মরুভূমিতে মানুষের মাথা ও সিংহের দেহ বিশিষ্ট প্রাচীন স্ফিংসগুলি বিশালতা ও গাম্ভীর্য নিয়ে আজও দাঁড়িয়ে আছে। প্রাচীন মিশরীয় শিল্পীরা ভাস্কর্য শিল্পে অত্যন্ত উন্নত ছিল। তারা ইতিহাসের অমর ভাস্কর্য স্ফিংস নির্মাণ করে। পাথরের মাথায় পাথর কেটে বিশাল আকৃতির সিংহের দেহের সাথে মানুষের মুখাকৃতি বসিয়ে এই স্ফিংসগুলি নির্মাণ করা হয়। বহুদূর থেকে স্ফিংসগুলি দেখা যেত। স্ফিংসগুলি মিশরের গাম্ভীর্য প্রকাশ করত। ফেরাউন সম্রাট দ্বিতীয় রামসেস ও তাম্র নির্মিত বিশালাকৃতি মূর্তি প্রাচীন মিশরীয় ভাস্কর্যের অপর একটি নিদর্শন। এছাড়াও মন্দিরগুলোতে মিশরীয় দেবতাদের মূর্তি ও প্রতিমাগুলিও অপরূপ ভাস্কর্যের একটি বিমূর্ত প্রতীক ছিল। শিল্পকর্ম মিশরীয় প্রাচীন ও মধ্যযুগীয় রাজবংশের শাসনামলে শিল্পকলার বিকাশে উল্লেখযোগ্য পর্ব অতিবাহিত হয়। এ সময়কার দেয়ালচিত্রে পুরুষদের তুলনায় মহিলাদের খাটো দেখানোর প্রবণতা লক্ষণীয়। দেবতা এবং শাসক গোষ্ঠীর সদস্যদের তুলনায় সাধারণ মানুষের আকৃতি অনেক ছোট করে দেখানো ধারা প্রচলিত ছিল। রাজা তার পরিষদবর্গের ছবি যথেষ্ট স্পষ্ট করে আঁকার নিয়ম ছিল বলে মনে করা হয়।
দেবতা ও শাসক গোষ্ঠীর সদস্যদের সমাধিতে দৈনন্দিন জীবনে ভোগবিলাসের চিত্র তুলে ধরা হতো। সমাজের সাধারণ মানুষের ছবি কেবল প্রাসঙ্গিকভাবে দেয়ালচিত্রে এসেছে। দেবত্ব আরোপিত রাজাদের গভীর ধ্যানে মগ্ন আছে এমন চিত্র অঙ্কন করা হতো। সমাধিতে আবেগময় দৃশ্য আঁকানো হতো, যেমন কাঁধে কাঁধ রেখে কিংবা পরস্পর হাত ছুঁয়ে স্বামী স্ত্রীর ছবি, বাহুবন্ধনে আবদ্ধ রেখে বিভিন্ন সময় স্বামী স্ত্রী আনন্দে অংশগ্রহণ করছে, এরূপ ছবি সর্ববিশেষ উল্লেখযোগ্য। এরপর রয়েছে আইনি ব্যবস্থা। আইনি ব্যবস্থার প্রধান ছিলেন ফারাও। তার দায়িত্ব ছিল আইন তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা। প্রাচীন মিশরীয়রা এই ধারণাকে বলতো মা। যদিও প্রাচীন মিশরীয়দের কোনো বিধিবদ্ধ আইনের সন্ধান পাওয়া যায় না, তবে আদালতের নথি থেকে বোঝা যায় যে মিশরীয় আইন ভালো মন্দের সাধারণ ধারণার উপর গড়ে উঠেছিল, যেখানে কতগুলো আইনের কঠোর অনুসরণের চেয়ে দ্বন্দ্ব নিরসন এবং সম্মতিতে পৌঁছানোকে অধিক গুরুত্ব দেওয়া হতো। নতুন রাজ্যের সময় স্থানীয় বয়স্কদের নিয়ে গঠিত কাউন্সিল, যার নাম ছিল ক্যানবেথ, ছোটখাটো ব্যাপার মীমাংসা করত। গুরুতর ব্যাপার যেমন হত্যা, বড়ভূমি বিনিময় এবং সমাধি লুটের ক্ষেত্রে মহাক্যানবেথের কাছে উপস্থাপন করা হতো, যা সভাপতিত্ব করতেন উজির কিংবা ফারাও। বাদী এবং বিবাদী নিজেদের প্রতিনিধিত্ব করত, সত্য বলা শপথ করত। কোনো কোনো ক্ষেত্রে রাষ্ট্র প্রসিকিউটর ও বিচারকের উভয় ভূমিকায় পালন করত এবং স্বীকৃতি কিংবা সহযোগীদের নাম আদায়ের জন্য অত্যাচার করতে পারত। ছোট কিংবা বড় যে অপরাধের জন্য মামলা হোক না কেন, আদালতের লিপিকারেরা অভিযোগ, সাক্ষী বা রায় ভবিষ্যতের জন্য নজির হিসাবে নথিবদ্ধ করে রাখত। এরপর রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি। প্রাচীন মিশরীয় পণ্ডিতগণ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অতুলনীয় অগ্রগতি সাধন করেন। তারা গণিতশাস্ত্র, বলবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, রসায়ন, স্থাপত্যবিদ্যা, ধাতুবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ও কৃষিবিজ্ঞানে ব্যাপক উন্নতি সাধন করে। এগুলো সম্পর্কে এখন আমি একটু বিস্তারিত আলোচনা করব। শুরুতে রয়েছে কৃষিবিজ্ঞান। মিশরীয় কারিগরগণ শেষ কার্যে সেচ সরবরাহ পদ্ধতির প্রচলন করে। তারা নদী থেকে খাল খননের মাধ্যমে কৃষি জমিতে সেচ প্রদান করত। মিশরীয়রাই প্রথম কাঠের লাঙ্গলে তামার ফাল সংযুক্ত করে ভূমি কর্ষণ সহজতর ও দ্রুততর করে। মিশরীয়রাই প্রথম বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে এবং নীল নদের বন্যার হাত থেকে বিপুল পরিমাণ কৃষি ফসল রক্ষা করে। এরপর রয়েছে ধাতুবিদ্যা। মিশরীয় কারিগরগণ সর্বদাই সর্বপ্রথম কাঁচ অধিকার করে। মরুভূমির বিশুদ্ধ সিলিকন আগুনের উত্তাপে গলন করে তারা কাঁচ তৈরি করা শিখে। গলনকৃত তপ্ত সিলিকন মাটির ছাঁচে ঢেলে তারা বিভিন্ন প্রকার কাঁচের দ্রব্য প্রস্তুত করত। দাতব কারিগণ তাম্র, স্বর্ণ, রৌপ্য, টিন, ব্রোঞ্জের ধাতু ব্যবহার করে নানা প্রকার তৈজসপত্র, অলঙ্কার, যুদ্ধাস্ত্র, শিরস্ত্রাণ, অস্ত্র শস্ত্র, সুবেনীয় নির্মাণে সিদ্ধহস্ত ছিল। অলঙ্কার শিল্পগণ রাজপরিবারের জন্য মণিমুক্তা খচিত স্বর্ণ অলঙ্কার নির্মাণ করত। তারা বিভিন্ন তাম্র, স্বর্ণ, রৌপ্য, টিন ব্যবহার করে নানা রকম অলঙ্কার এবং তৈজসপত্র নিজ হস্তে তৈরি করত। এরপর রয়েছে গণিত শাস্ত্র। মিশরীয় পণ্ডিতবর্গের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার ছিল গণিত শাস্ত্র। মিশরীয় জ্ঞান বিজ্ঞানের মুখ্য অংশ জুড়ে ছিল গণিত শাস্ত্র।
মিশরীয় মনীষীগণ গণিতশাস্ত্র সম্পর্কে সর্বাধিক চিন্তা ভাবনা ও অনুশীলন করেছেন এবং গাণিতিক বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ, তারা কিভাবে 1, 2, 3, 4, 5 সংখ্যাগুলো কি চিহ্নের মাধ্যমে লিখেছে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। মিশরে গণিতশাস্ত্রে বিকশিত হওয়ার পশ্চাতে ভৌগোলিক প্রেক্ষাপট বিদ্যমান ছিল। নীল নদে প্রতি বছর ভয়াবহ বন্যা দেখা দিত। এই বন্যায় মিশরে প্রতি বছর কৃষি জমিগুলো প্লাবিত হয়ে যেত, ফলে জমির সীমানা বা আইল বিনষ্ট হয়ে যেত। তারপর বন্যা সরে গেলে জমির সীমানা নিয়ে নানা রকম সমস্যা দেখা দিত, ফলে কৃষকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ কোনো সময় সৃষ্টি হতো। বন্যায় জমির আইলগুলো ভেঙে যাওয়ার কারণে কোনটা কার জমি চিহ্নিত করা যেত না। রাষ্ট্রীয় প্রশাসন বিষয়টি সমাধানে হিমশিম খেত। খ্রিস্টের জন্মের প্রায় ১৫০০ বছর পূর্বে মিশরীয় পণ্ডিত ইউক্লিড এই সমস্যা সমাধানে এগিয়ে আসেন। তিনি বন্যা আসার আগে জমির আকৃতিগুলো একখণ্ড কাপড়ের উপর দাগান্বিত করে রাখেন। বন্যা পরবর্তী সময়ে বা অন্য সময়ে বন্যা পানি নেমে গেলে কাপড় অঙ্কিত আকৃতি অনুসারে প্রতিখণ্ড জমি মালিককে বুঝিয়ে দিত, ফলে সে বছর থেকে কোনো আর দাঙ্গা ফ্যাসাদ সংঘটিত হয়নি। বন্যার কবল থেকে জমির সীমানা সংরক্ষণে ইউক্লিডীয় কৌশল পরবর্তী সময়ে বিজ্ঞানের এক নতুন শাখা রূপে আবির্ভূত হয়। বিজ্ঞানের এক নতুন শাখা রূপে যেগুলি আবির্ভূত হয় সে শাখাটি জ্যামিতি নামে পরিচিতি অর্জন করে। জিও অর্থ ভোগ এবং মিতি অর্থ মিতি বা পরিমাপ করা। জ্যামিতি গণিতশাস্ত্রের একটি শক্তিশালী শাখা যেখানে সব ধরনের আকৃতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। বন্যার আগমন ও প্রত্যাবর্তন, বৃষ্টির প্রথম দেখা, ফসল বোনা ও ফসল কাটা বা পাকা, এরকম কয়েকটি প্রাকৃতিক ঘটনার সংঘটনের সময়ের ভিত্তিতে মিশরীয়গণ বৎসরকে মোট 3টি মৌসুমে বিভক্ত করে। তারা সুদীর্ঘ সময়কাল ধরে পর্যবেক্ষণ করে নীল নদে পানি বাড়ার এক সময় ব্যবধানকে মিশরীয়রা 1 বৎসর হিসেবে গণনা করে। তারপর 1 বৎসরকে 3 ভাগে বিভক্ত করে একটি ভাগকে মৌসুম বা ঋতু হিসাবে গণনা করে। 120 দিন নিয়ে একটি ঋতু হিসাব করা হয়। মিশরের প্রথম চন্দ্রমাস ধরে বৎসর গণনা করত। পরবর্তী সময়ে তারা সূর্য দিবস হিসাবে বৎসর গণনা আরম্ভ করে। সৌর দিবসের সমন্বয় সাধনের লক্ষ্যে মিশরীয়রা বৎসরকে দিবস সংখ্যার সাথে অতিরিক্ত 5 দিন সংযুক্ত করে 365 দিন ধরে বৎসর গণনা করে। মিশরীয়রাই সর্বপ্রথম বর্ষপঞ্জি তৈরি করে। মিশরীয়দের গাণিতিক ধীশক্তির অপর একটি পরিচয় পাওয়া যায় পিরামিড নির্মাণ কৌশলে। পিরামিড নির্মাণে মিশরীয় পণ্ডিতগণ কোণ ও আকৃতির এর ধারণা নিখুঁতভাবে প্রয়োগ করে। দিবসে প্রহর গণনা করার কৌশল উদ্ভাবন মিশরীয়দের অপর একটি গাণিতিক অর্জন, অর্থাৎ দিবসে কোন প্রহর সেটি গণনা করার কৌশল উদ্ভাবন মিশরীয়দের অবদান। মরুভূমির বুকে একটি স্তম্ভ নির্মাণ করে ওই স্তম্ভের ছায়ার পরিমাপ করে তারা দিবসকে 12টি অংশে বিভক্ত করে এবং একটি অংশকে 1 ঘন্টা হিসাবে বিবেচনা করে।
মানব ইতিহাসে মিশরীয়দের উদ্ভাবিত এই সময় নির্ধারক স্তম্ভটিকে সূর্যঘড়ি বলা হয়। খ্রিস্ট জন্মের 1000 বছর পূর্বে মিশরীয়রা সূর্যঘড়ি আবিষ্কার করে। সূর্যঘড়ি মানব ইতিহাসের প্রথম সময় পরিমাপক কৌশল। সূর্যঘড়ির অনুকরণে মিশরীয়রা আরও এক ধরনের ঘড়ি বা সময় পরিমাপক যন্ত্র আবিষ্কার করে। পানিভর্তি পাত্রের তলায় এমন একটি ছিদ্র করা হতো যা দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে পাত্রটি সূর্যাস্তে নিঃসরিত হয়ে যেত। তারা সূর্যোদয়ের সময় পাত্রটিকে পানি ভর্তি করে রাখত এবং ছিদ্রের মুখ খুলে দিত। তোমরা এখানে দুটি চিত্র দেখতে পাচ্ছ যে এখানে ছিদ্র করত, এখানে পানি পড়তে থাকতো। পাত্রে পানির উচ্চতাকে মোট 12টি দাগে বিভক্ত করত। এই দাগগুলি সংখ্যা দ্বারা সূচিত করে রাখত। এই দাগগুলির এক একটি ছিল এক এক ঘন্টার মাপ। আধুনিক ঘড়িতে ঘন্টার কাঁটা যে দূরত্ব অতিক্রম করে, মিশরীয়দের আবিষ্কৃত সময় পরিমাপক ওই যন্ত্রটির নাম ছিল জলঘড়ি। মিশরীয় বন্যার সময় কিনারে কাঠি পুঁতে বন্যার উচ্চতা ও পানি বাড়ছে নাকি কমছে সেটি নির্ণয় করতে পারত। তাহলে তোমরা মিশরীয়দের অবদানের মধ্যে সূর্যঘড়ি এবং জলঘড়ি সম্পর্কে জানতে পারলে। এরপর রয়েছে রসায়ন। মিশরীয় মনীষীগণ রসায়নশাস্ত্র ব্যাপক ব্যুৎপত্তি অর্জন করে। মিশরীয় রসায়নবিদগণই সর্বপ্রথম রেড়ির তেল আবিষ্কার করে, যেটাকে কাস্টর অয়েল বলে। তারা সম্রাটদের মমিগুলো সংরক্ষণ করার লক্ষ্যে ভেষজ রাসায়নিক প্রিজারভেটিভ, যেটি পচন রোধ করে থাকে, সেটি উদ্ভাবন করে। এছাড়াও চিত্রকর্ম নির্মাণ ও দেয়াল চুনকাম করার জন্য বিভিন্ন ধরনের রং ও প্রলেপ তৈরি করে। তারা বিভিন্ন রং ও প্রলেপ তৈরি করে বিভিন্ন কাজ করে থাকে এবং দেয়ালে যে আমরা বর্তমানে দেখি যে কালার ব্যবহার করা হয়, এটি মিশরীয়দেরই অবদান। চিকিৎসা শাস্ত্র। প্রাচীন মিশরীয় সমাজে চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল। মিশরীয় পণ্ডিতগণ চিকিৎসা বিজ্ঞানে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করে। মেসোপটেমিয়া সম্প্রদায়ের তুলনায় মিশরীয় সম্প্রদায় চিকিৎসা বিজ্ঞানে উন্নত ছিল। মিশরীয় চিকিৎসায় মুখ্য মিশরীয় অবদান ছিল উন্নত ছিল। মিশরীয় চিকিৎসার মুখ্য বৈশিষ্ট্য ও প্রচলিত ধারা ছিল প্রলেপ ও মলম মালিশ করা। তারা নানা প্রকার ভেষজ ওষুধ আবিষ্কার করে ব্যথা ও ক্ষত নিরাময় ও উপশমে মালিশ করে লাগাতো। তারা ক্ষতস্থানে সেলাই করে পট্টি বেঁধে দিত। এছাড়া ভাঙা হাড় জোড়া দিতে পৃথিবীর ইতিহাসে তারাই প্রথম প্লাস্টার করা শেখে। অর্থাৎ কিভাবে প্লাস্টার করতে হয় সেটি মিশরীয়দেরই অবদান। মিশরীয় চিকিৎসকগণ শল্য চিকিৎসায়ও পারদর্শী ছিল, যেটাকে সার্জারি বলা হয়। তারা রোগীর দেহে ছোটখাটো অপারেশন করতে সক্ষম ছিল। অপারেশন করার আগে রোগীকে আফিম জাতীয় পানি পান করে অবেচেতন করা হতো। মিশরীয় চিকিৎসা বিজ্ঞানের অনবদ্য অবদান হল মিশরীয় চিকিৎসা বিজ্ঞানীরা মানব ইতিহাসে সর্বপ্রথম মানব শরীর তত্ত্ব বিষয় গ্রন্থ রচনা করে। মিশরীয় চিকিৎসা বিজ্ঞানীদের এহেন কালজয়ী অগ্রগতি অর্জনের পশ্চাতে যে নিয়ামকটি কার্যকর ও প্রবল ছিল
তা হলো সম্রাটদের শবদেহ মমিকরণের প্রাক্কালে শবদেহের ব্যবচ্ছেদ করার প্রয়োজন হতো। শবদেহ থেকে চামড়া বিচ্ছিন্ন করার সময় তারা দেহের অভ্যন্তর ভাগের অঙ্গ প্রত্যঙ্গগুলো গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করত এবং বাস্তব জ্ঞান অর্জন করত। এই জ্ঞান দ্বারাই তারা শরীর তত্ত্ব গ্রন্থ রচনা করে। ধর্মবিশ্বাস থেকে মমিকরণ এবং মমিকরণ থেকে চিকিৎসা বিজ্ঞানের উদ্ভব ঘটে। অধিকন্তু তারা রোগ নির্ণয় পদ্ধতি, ওষুধ প্রস্তুতকরণ পদ্ধতি এবং রোগব্যাধি সম্পর্কিত বিভিন্ন ধরনের চিকিৎসা বিষয়ক পুস্তিকা ও চ্যাট রচনা করে। তারা বিভিন্ন রোগব্যাধির নামকরণ করতেও সক্ষম হয়েছিল। মিশরীয়রা প্রথম রোগ নির্ণয়ে পদ্ধতিগত পন্থা অনুসরণ করত। এরা শল্য চিকিৎসা, ক্ষত জায়গায় পট্টি, সেলাইয়ের ব্যবস্থা, ভাঙ্গা হাড় জোড়া লাগানোর মতো জটিল চিকিৎসা ব্যবস্থা করতে সক্ষম ছিল। শরীরের হাড় ভাঙ্গা জোড়া দিয়ে তারা সর্বপ্রথম প্লাস্টার ব্যবহারের প্রবর্তন করেছিল। এমত অবস্থায় চিকিৎসা ব্যবস্থায় খুব প্রচলিত ধারা ছিল মালিশ করা। এরপর রয়েছে জ্যোতির্বিজ্ঞান। মিশরীয় পণ্ডিতগণ বা মিশরীয় বিজ্ঞানীগণ জ্যোতির্বিজ্ঞান বিষয়ে ব্যাপক অগ্রগতি অর্জন করে। তারা গ্রহমণ্ডল আবিষ্কার করে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি গ্রহকে আকাশে চিহ্নিত করতে সক্ষম হয়। তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। নীল নদের জোয়ার ভাটার ওঠানামার সাথে আকাশের সম্পর্ক আছে বলে তারা বিশ্বাস করত। তারা আরো বিশ্বাস করত প্রত্যেক মানুষের জীবনে ভাগ্যের সাথে আকাশের গ্রহ নক্ষত্রের নিবিড় সম্পর্ক আছে। গ্রহ নক্ষত্রের অবস্থানই মানুষের জীবনধারার উত্থান ও পতন এবং হাসির কান্নার গুপ্ত রহস্য। মিশরীয় সমাজের হাত দেখা বা জ্যোতিষশাস্ত্রের কদর ছিল। মানুষ নানা সমস্যা সম্পর্কে জ্যোতিষদের দ্বারস্থ হতো। খ্রিস্টপূর্ব 1500 অব্দে তারা বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি প্রভৃতি গ্রহ ও অন্যান্য নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণের মাধ্যমে জ্যোতির্বিদ্যার পারদর্শিতার পরিচয় দিয়েছিল। মোট কথা জ্ঞান বিজ্ঞানে তারা যথেষ্ট অগ্রগতি লাভ করেছিল। এরপর রয়েছে জাদুবিদ্যা। জাদু শিল্পে মিশরীয় জাদুঘরদের কথা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। ফারাও সম্রাটদের শাসনামলে মিশরে জাদু শিল্পের ব্যাপক অগ্রগতি অর্জিত হয়। পবিত্র গ্রন্থ আল কোরআনে মিশরীয় জাদুকরদের কথা উল্লেখ আছে। হযরত মুসা ইসলামের হাতের লাঠি এবং মিশরের প্রখ্যাত জাদুঘরের ঘটনা বর্ণিত আছে। মুসা ইসলামের হাতের লাঠি মাটিতে ফেলে সাপ হয়ে যেত, আবার হাতে নিলে লাঠি হয়ে যেত। এতক্ষণ আমি সাংস্কৃতিক প্রেক্ষাপটের বাকি অংশটুকু আলোচনা করেছি। এখন আমি মিশরীয় সভ্যতার এই পর্যন্ত উদ্ভাবন এবং অর্জন কি ছিল সেটি সম্পর্কে এখন আমি আলোচনা করব। শুরুতে দেখে নেই তাদের কি কি উদ্ভাবন ছিল, একে একে দেখে নেই। সেটি হচ্ছে, 1. মিশরীয় সর্বপ্রথম কাঠের লাঙ্গলে তামার ফাল সংযুক্ত করে ভূমি কর্ষণ পদ্ধতি প্রচলন করে, অর্থাৎ যেটাকে বলা হয় লাঙ্গল, এবং লাঙ্গলের সামনে যে ফাল রয়েছে সেটি তামা দ্বারা মিশরীয়রাই প্রথম নির্মাণ করে। এখানে চিত্রে দেখতে পাচ্ছ। দ্বিতীয় হচ্ছে, মিশরীয় সর্বপ্রথম খাল খনন করে কৃষি জমিতে সেচ সরবরাহ করে। এরপর রয়েছে মিশরীয়দের অবদানের মধ্যে এরপর রয়েছে নৌকা আবিষ্কার করা।
অর্থাৎ মিশরে সর্বপ্রথম নৌকা আবিষ্কার করে এবং নৌপথে পরিবহন ব্যবস্থা চালু করে। 4. মিশরীয়রাই ধাতুবিদগণে পৃথিবীকে ব্রোঞ্জ উপহার দেয়। 5. মিশরের লিখন পদ্ধতি কালি এবং পাপিরাসের পাতায় লেখা এবং নল কেটে কলম তৈরি এবং বর্ণমালা আবিষ্কার করে। 6. মিশরের সর্বপ্রথম তাঁত শিল্প উদ্ভাবন করে এবং কার্পাস তুলা দিয়ে কিভাবে কাপড় বোনা হয় সেটি তাদেরই অবদান। 7. এরপর রয়েছে 7. মিশরের রেডির তেল আবিষ্কার করে কাস্টার অয়েল, যেটি আগে আলোচনা করেছি সেটি তারাই আবিষ্কার করে। 8. মিশরের সূর্যঘড়ি এবং জলঘড়ি আবিষ্কার করে। 9. মিশরীয় পণ্ডিতরাই বর্ষপঞ্জি অর্থাৎ ক্যালেন্ডার চালু করে, যেটি আমাদের আজও আমরা এটিকে অনুসরণ করে যাচ্ছি। 10. মিশরের মানব দেহে 16 চিকিৎসা, এটি কেবল অপারেশন পদ্ধতির প্রবর্তন করে। মিশরের চিকিৎসকগণই সর্বপ্রথম বাঙ্গা হাড় কীভাবে জোড়া দিতে হয় অর্থাৎ বাঙ্গা হাড়কে কীভাবে প্লাস্টার করা হয় এটি তাদেরই উদ্ভাবন। 11. মিশরের মরদেহ মমি করে অর্থাৎ মরদেহকে কীভাবে মমি করে সেটি তাদেরই অবদান বা তাদেরই আবিষ্কার। 12. মিশরের স্ফিংস নির্মাণ করে অর্থাৎ বিভিন্ন ভাস্কর্য তৈরি করে থাকে। মিশরীয় প্রথম পিরামিড নির্মাণ করেন এবং এটা তাদেরই অবদান। 14. মিশরের জাদুশিল্প আবিষ্কার করে। 15. মিশরীয়রা হাত দেখা ও জ্যোতিষশাস্ত্রে উদ্ভাবন করে অর্থাৎ হাত দেখে ভাগ্য নির্ধারণ করা এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আলোচনা, এটি মিশরীয়দেরই উদ্ভাবন। এরপর রয়েছে মিশরীয় পণ্ডিতগণের সর্বপ্রথম গণিত শাস্ত্র আবিষ্কার করেন। কিভাবে গণনা করা হয়, জ্যামিতি ইত্যাদি সম্পর্কে মিশরের প্রথম আবিষ্কার করেন গণিত শাস্ত্র। সর্বশেষ রয়েছে মিশরীয় পণ্ডিতগণ ইউক্লিড জ্যামিতি আবিষ্কার করেন অর্থাৎ গণিত শাস্ত্র এবং সাথে জ্যামিতি তাদেরই অবদান। তাহলে আমরা এতক্ষণ আলোচনা করলাম মিশরীয় সভ্যতার উদ্ভাবন এবং অর্জন। উদ্ভাবনের মধ্যে এবং অর্জনের মধ্যে আমরা অনেক কিছু দেখতে পেয়েছি, যেমন লাঙ্গল তৈরি করে তার সামনে তামার ফাল দেওয়া, খাল খনন করে কৃষিভূমিতে সেচ সরবরাহ করা, নৌকা আবিষ্কার করে এবং নৌপথে বিভিন্ন বাণিজ্য চালানো, ধাতুবিদ্যা যেটি ব্রোঞ্জ সংকর ধাতু যাকে বলা হয়, মিশরের প্রথম লিখন পদ্ধতির এবং কালি এবং পাপিরাসের পাতায় কীভাবে লেখা হয় এবং সেটি লেখার জন্য কীভাবে নল কেটে কলম তৈরি করা হয় এবং বর্ণমালা আবিষ্কার করে। তোমরা দেখতে পাচ্ছ তাহলে লিখন পদ্ধতি এবং কালি তৈরি করা এবং কোন পাতায় লেখা যাবে এবং কলম তৈরি করা এবং সেগুলি দিয়ে যে বর্ণমালা লেখা সেটি মিশরীয়দেরই অবদান। মিশরের সর্বপ্রথম তাঁত আবিষ্কার করে তুলা দিয়ে কিভাবে কাপড় তৈরি করতে হয়। কাস্টার অয়েল তাদেরই আবিষ্কার। সূর্যঘড়ি জলঘড়ি সেটি মিশরীয়দের অবদান। এছাড়া বর্ষপঞ্জি যেটি আমরা ক্যালেন্ডার বলে থাকি সেটিও মিশরীয়দের অবদান। কীভাবে অপারেশন করা হয় এবং কীভাবে হাড় ভাঙ্গা জোড়া দেওয়ার জন্য হাড়কে বা শরীরের বিভিন্ন অংশকে কিভাবে প্লাস্টার করে সেটি তাদেরই উদ্ভাবন। মিশরের প্রথম মরদেহকে মমি কিভাবে করতে হয় অর্থাৎ মিশরের প্রথম মমি তৈরি করে বা মমি নির্মাণ করেন, মরদেহকে মমিতে পরিণত করেন যাকে বলা হয়। মিশরের প্রথম ভাস্কর্য নির্মাণ করেন, পিরামিড নির্মাণ করেন। মিশরের প্রথম মিশরের জাদুশিল্প উদ্ভাবন করেন। মিশরীয়রা কীভাবে হাত দেখেন এবং হাত দেখে কিভাবে ভাগ্য নির্ধারণ করেন এবং তাদের ধারণা হাত দেখার সাথে জ্যোতিষশাস্ত্রে যথেষ্ট মিল রয়েছে। এছাড়া
মিশরীয় পণ্ডিতগণই সর্বপ্রথম গণিত শাস্ত্র আবিষ্কার করেন এবং জ্যামিতি আবিষ্কার করেন। তাহলে আমরা দেখতে পেলাম যে মিশরীয়দের অবদান বিশাল বিশাল অবদান কৃষিক্ষেত্রে, চিকিৎসা, বাণিজ্যে, লিখনে, কাপড় তৈরিতে, তেল তৈরিতে, সময় পরিমাপকের জন্য সূর্যঘড়ি, জলঘড়ি আবিষ্কার করা, দিন গণনার জন্য বর্ষপঞ্জি আবিষ্কার করা, এবং মৃতদেহকে কিভাবে মমি করে রাখা হয় যাতে না পচন ধরে, অনেক দিন থাকে। এছাড়া কিভাবে শরীরে অপারেশন করতে হয় এবং শরীরের হাড়, যে কোনো স্থানের ভাঙ্গা হাড়কে কিভাবে প্লাস্টার করে জোড়া দিতে হয়, এটা তাদেরই অবদান। তারা পিরামিড নির্মাণ করেছে, তাদের জাদু শিল্প রয়েছে, তারা ভাস্কর্য নির্মাণ করেছে, এবং তারা হাত দেখে যে জ্যোতিষশাস্ত্র গণনা করা হয়, ভাগ্য নির্ধারণ গণনা করা হয়, সেটি তাদেরই অবদান। মিশরে তারা বিশ্বাস করত সেগুলা তাদের অবদান। মিশরীয় পণ্ডিতগণ সর্বপ্রথম গণিত শাস্ত্র এবং জ্যামিতি সম্পর্কে তাদেরই আবিষ্কার এবং তারাই প্রথম এ সম্পর্কে ধারণা লাভ করেন এবং আজ পর্যন্ত আমরা এটিকে অনুসরণ করে যাচ্ছি। তাহলে তোমরা নিশ্চয়ই এতক্ষণ আমার ক্লাস দেখেছ, সবাই ভালোভাবে পড়বে এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে। সকলেই ভালোভাবে পড়াশোনা করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। ভালোভাবে পড়াশোনা করবে এবং সুস্থ বাসায় অবস্থান করবে, সুস্থ থাকার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।